বঙ্গবন্ধু আমাদের সবাইকে নিয়ে আসলেন 1972 সালের 24শে মে। পরের দিনই 25শে মে দাদুর জন্মদিন। তিনি বাবাকে বলেছিলেন সবাইকে যে আমি স্বাধীন বাংলায় তার জন্মদিনটি তাকে এনে পালন করতে চাই। তার শ্রদ্ধাবোধ কতটুকু সেটা দাদুর প্রতি তিনি দেখিয়েছিলেন। এবং পরবর্তীকালে তো বঙ্গবন্ধুর আহ্বানে এখানে আমরা সবাই থেকে গেলাম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তাদের যে গান সেটা আমাদের মুক্তিযোদ্ধাদের সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। এই নজরুলের গান শুনে শুনেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এবং সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে ঘোষণা দেয়া এটা ছিল অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। ধানমন্ডিতে একটা বাড়ি দেওয়া হয়েছিল খুব সুন্দর, বঙ্গবন্ধু যেটা দিয়েছিলেন। সেই বাড়িতে প্রায় বিকেলবেলায় মা দাদুকে নিয়ে দোতলা থেকে নিচে নামতেন, আর দাদু নিজে নিজে আপন মনে বাগানে হাঁটতেন এবং ফুলের সাথে কথা, মনে হতো ফুলের সাথে তিনি কথা বলতেন। আমাদের অনেক সৌভাগ্য যে দাদুকে আমরা কাছে পেয়েছি, তার স্পর্শ করতে পেরেছি, তার সেবা যত্নে শরিক হতে পেরেছি। এটা একটা প্রচণ্ড আমাদের পরম পাওয়া। কবর দিও ভাই মসজিদের পাশে আমায়, কবর দিও ভাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। বিংশ শতাব্দীর তথাকথিত আধুনিকতা তখনও বর্ধমান জেলার এই প্রত্যন্ত গ্রামের পরিবেশকে পুরোপুরি গ্রাস করতে পারেনি। এই গ্রামীণ পরিবেশে কেটেছিল কবির শৈশব এবং কৈশোরের কিছু অংশ। 1909 সালেই গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় পাশ করে নজরুলকে কাজ নিতে হয় ওই মক্তবে এবং পীরপুকুরের মসজিদে। ইসলাম ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং মুসলমানদের সমাজ সম্পর্কে কবির অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল এই সব কাজ থেকে। নজরুলকে আরও একদিক থেকে শিক্ষিত করে তোলার ভূমিকা নিয়েছিল লেটোর দল। তিনি কাকা বজলে কারিমের লেটোর দলে যোগ দিয়েছিলেন। এই দলে অভিনয় করতেন, গান বাঁধতেন, সুর দিতেন। চাষ করো দেহ জমিতে, চাষ করো দেহ জমিতে, হবে নানা ফসলেতে, হবে নানা ফসলেতে, চাষ করো দেহ জমিতে, চাষ করো দেহ জমিতে। মাত্র 9 বছর বয়সে পিতাকে হারান নজরুল। 1908 খ্রিস্টাব্দে পিতা ফকির আহমেদের মৃত্যুর পর তাঁদের পরিবারে দেখা দেয় অভাব অনটন। 4 সন্তানকে নিয়ে মা জাহিদা খাতুন পড়লেন অথই জলে। আর এই ঘটনার অবধারিত ফল হল নজরুলের অনিয়মিত লেখাপড়া। চুরুলিয়া মক্তবের পর তিনি 1911 খ্রিস্টাব্দে মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউশনে ভর্তি হন এবং 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করেন। এই সময় এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। তিনি বালক নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। এরপর আসানসোলে কর্মরত পুলিশ অফিসার রফিজুল্লাহ সাহেব বালক নজরুলের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিভার সন্ধান পেয়ে তাঁকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর স্কুলে নিয়ে গিয়ে 7ম শ্রেণীতে ভর্তি করেছিলেন। সেখানে তিনি 1 বছর পড়াশোনা করে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হন। কিন্তু সেখানে আর তিনি থাকেননি। সেখান থেকে ফিরে
তিনি 1915 খ্রিস্টাব্দে বর্ধমানের শিয়ারশোল রাজ হাই স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন নজরুল। একবার তিনি ডাবল প্রমোশন পেয়েছিলেন। স্কুল কর্তৃপক্ষ এই জন্য স্কুল বোর্ডিংয়ে তাঁর বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং মাসিক 5 টাকা বৃত্তি মঞ্জুর করেন। বর্ধমান শিয়ারশোল রাজ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র নজরুল। দেশ সেবার ডাকে সাড়া দিয়ে তিনি যোগ দিলেন সৈন্যবাহিনীতে। তার ঠিকানা হল বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর বর্তমান পাকিস্তানের করাচি শহরে। মূলত এই সময় নজরুল লেখালেখি শুরু করেন। অবসর সময় তিনি গান গাইতেন। গানের আসর বসত তাঁর তাঁবুর সামনে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ফৌজে থাকাকালীন নজরুলের পরিচয় হয় এক পাঞ্জাবি মৌলবীর সঙ্গে। তার থেকে নজরুল ফার্সি সাহিত্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন। শোনেন ফার্সি লেখক হাফিজের কথা। হাফিজের লেখা কবিতা নজরুলের কবিসত্তাকে পরিস্ফুট হতে সাহায্য করেছিল। নজরুল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও পৃথিবীর কোথায় কি ঘটছে সেইটা সম্পর্কে অত্যন্ত সচেতন এবং সজাগ ছিলেন। যেমন আমরা এর প্রমাণ পাই যে 17 সাল থেকে 19 সাল, যেটা নজরুলেরও সেনাবাহিনীতে থাকবার সময় করাচিতে, এই যে বলশেভিক বিপ্লব হয়েছিল সোভিয়েত রাশিয়ায় বা রাশিয়া যে সোভিয়েত ইউনিয়নে রূপান্তরিত হলো, সেই খবর নজরুলদের করাচি ক্যান্টনমেন্টে এসে পৌঁছেছিল এবং কয়েকজন বন্ধুবান্ধব মিলে তারা সেই খবর পাঠ করেছিলেন এবং সেইটাকে নিয়ে তারা উৎসব করেছিলেন। আর মধ্যপ্রাচ্যে যা ঘটছিল সেইটা তো প্রত্যক্ষভাবে নজরুল জানতে পারছিলেন। যেমন ইংরেজরা যখন ইরাক আক্রমণ করলো এবং ইরাক দখল করে নিল, তখন তিনি লিখলেন শাতিল আরব। শাতিল আরব হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর যে সঙ্গমস্থল, অর্থাৎ এই দুটি নদীর নাম একত্রে শাট এল আরব। শাতিল আরব, পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর, জুটেছে এখানে তুর্ক সেনানি, উনানি মিশরি আরবি কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির, শামশের হাতে আঁশু আঁকে হেথা। নজরুলের পরিচয় হয়েছিল বিশেষভাবে যে বাংলা সাহিত্যে তিনি বাংলা কবিতায় বিশেষ করে আরবি ফার্সি শব্দের যথেষ্ট প্রয়োগ ঘটিয়েছিলেন। কিন্তু এই কথা মনে রাখতে হবে যে এই প্রয়োগ ছিল বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তানির গর্জে রক্ত গঙ্গা ফোরাত, শাস্তি দিয়েছি গোস্তাখির, দাজলা ফোরাত বাহিনী শাতিল, পুত যুগে যুগে তোমার তীর, বহায়ে তোমার লোহিত বন্যা, ইরাক আজমে করেছ ধন্যা, বীর প্রসূদেশে হলো বরেণ্যা। নজরুলের সমসাময়িক যারা, তার মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত এবং মহিতলাল মজুমদার, এরা দুজনই আরবি ফার্সি শব্দ অনেক ব্যবহার করছেন তাদের কবিতায়। কিন্তু নজরুলের ক্ষেত্রে এই কথাটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি আরবি ফার্সি শব্দের প্রয়োগ যথেষ্ট করেছেন। মুসলিম ভারতে খেয়াপাড়ের তরণী কবিতাটি প্রকাশিত হয় নজরুলের প্রথম দিকের কবিতার মধ্যে, তাতে বেশ আরবি ফার্সি শব্দ ছিল। এমনকি এমন চরণও ছিল যেখানে একটা বাংলা শব্দ নেই। এর মধ্যে একটা অভিনবত্ব ছিল, কিন্তু সমস্তটা বিষয়ের সঙ্গে এমন খাপ খেয়ে গিয়েছিল যে মহিতলাল মজুমদার মুগ্ধ হয়ে মুসলিম ভারতে চিঠি লিখে নজরুলের খেয়াপাড়ের তরণীর
কবিত্ব এবং শব্দ ব্যবহারের প্রশংসা করেছিলেন। কাজেই সবটা আমাদের বুঝতে হবে যে তিনি কবিতার যে পটভূমি, কবিতার যে বিষয়, এ সম্পর্কে সচেতন থেকেই আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছিলেন, কিন্তু নিশ্চয়ই সেই ব্যবহারের মধ্যে দুঃসাহসিকতা আছে, এই অর্থে যে তার মতো অত বহুল প্রয়োগ আর কেউ করেননি। নজরুল অসহযোগ আন্দোলনের কবি। রবীন্দ্রনাথ যেমন ছিলেন বঙ্গভঙ্গের। বঙ্গভঙ্গের উত্তাল সময়ে বাঙালির প্রাণে স্বদেশ চেতনার যে ঝড় রবীন্দ্রনাথ তুলেছিলেন, ঠিক ওই আন্দোলনের 15 বছর পর নজরুল বাঙালির প্রাণে ওই একই ঝড় তুলেছিলেন। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, গুরু প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, গুরু প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট। বঙ্গভঙ্গের পর 1905 থেকে 10 এই প্রথম 1920, 21, 22 এইসব সময়ে আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা স্ফুরণ দেখা দিল। তো নজরুল এই সময় কুমিল্লাতে এবং ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে তিনি অতিথি। সেখানে কুমিল্লার যারা কংগ্রেস নেতা ছিলেন বা অসহযোগ আন্দোলনে যারা নেতা ছিলেন, তারা নজরুলকে অনুরোধ জানালেন তাদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিতে। নজরুল সঙ্গে সঙ্গে সেই আন্দোলনে যোগ দিলেন, সভায় যোগ দিলেন, সভায় বক্তৃতা করলেন। সর্বোপরি তিনি যেটি করলেন যে এই আন্দোলনের জন্য তিনি গান রচনা করলেন। 3টি গানের খবর আমরা পাই। একটি হচ্ছে আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কলা হলো বন্দি শৃঙ্খলে। আরেকটি হলো এখন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়, আর ভিক্ষা দাও ও গোপুরবাসী। এখন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়, এখন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়। 30 কোটি ভাই মরণ হরণ, গান গেয়ে তার সঙ্গে যায় এখন পাগল পথিক। এই কিন্তু নজরুলের স্বদেশী গান বা গণসঙ্গীত যাই বলি না কেন রচনার সূত্রপাত, এবং সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগদান এবং এই ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ। রাত 10টার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে আমি বসেছি। এমন সময় নজরুল বলল সে একটা কবিতা লিখেছে। পুরো কবিতাটি সে তখন আমাকে পড়ে শোনালো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বিদ্রোহী কবিতার আমি প্রথম শ্রোতা। যে লোক প্রশংসা পাওয়ার যোগ্য তারও সামনাসামনি তাকে প্রশংসা করাও আমাকে দিয়ে হয় না। নজরুল তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি আমাকেই প্রথম পড়ে শোনালো, অথচ আমার স্বভাবের দোষে না পারলাম তাকে কোনো বাহবা দিতে, না পারলাম এতটুকু উচ্ছ্বসিত হতে। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে নজরুল রবি তাপের সময় রাবীন্দ্রিক বন্ধন ছিঁড়ে বেরোলেন, বলতে গেলে অসাধ্য সাধন করলেন। আপন স্বভাবের জোরেই রবীন্দ্রনাথ থেকে পালাতে পারলেন তিনি। বাংলা কবিতায় নতুন রক্ত আনতে পারলেন।
যে আকাঙ্ক্ষা তিনি জাগালেন তার তৃপ্তির জন্য চাঞ্চল্য জেগে উঠল নানা দিকে। বাংলা সাহিত্যের মোড় ফেরার ঘণ্টা বাজল। রবীন্দ্রনাথের পর তিনিই প্রথম মৌলিক কবি। বিদ্রোহী প্রকাশ করে নজরুল 1922-এর গোড়ায় বাংলার বৌদ্ধিক সমাজের চিন্তা চেতনায় যে ঝড় তুলেছিলেন, সেই ঝড় এই বছরের মাঝামাঝি সময়ে আরও বিপজ্জনক আকার নিল। ইতিমধ্যে নবযুগ ও মৌলানা আকরাম খাঁর দৈনিক সেবক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নজরুল নিজেই এবার পত্রিকা সম্পাদনার কাজে এগিয়ে এলেন। 11ই অগস্ট 1922 সরকারের প্রাক্তন হাবিলদার 23 বছরের তরুণ নজরুল ধূমকেতু প্রকাশ করলেন। আশীর্বাদ পাঠালেন তাঁর গুরুজি রবীন্দ্রনাথ। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা রাতের ফালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। অর্ধ সাপ্তাহিক এই পত্রিকাতেই নজরুলের সরকার বিরোধী ভাবনা চিন্তা নবযুগের তুলনায় অনেক বেশি মসৃণ ও তীক্ষ্ণ হয়ে ওঠে। নবযুগ পরিচালনার অভিজ্ঞতা নজরুল অত্যন্ত নিপুণ ও অনায়াস ভঙ্গিতে ধূমকেতু প্রকাশের কাজে লাগিয়েছিলেন। ধূমকেতুর বিভিন্ন সংখ্যায় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী নজরুল নিপুণ দক্ষতায় তুলে ধরেছিলেন। তিনি বুঝেছিলেন বলশেভিক আদর্শেই মানুষের প্রকৃত মুক্তি আসবে। অন্যদিকে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল পাশা তাঁর কাছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধ শক্তি ও আদর্শ রাষ্ট্রীয় চরিত্র ছিলেন। কামাল পাশাকে আদর্শ করে নজরুল বিদ্রোহের কথা বলেছেন। কামালের বিজয়ে তিনি উল্লসিত হয়ে লিখেছিলেন, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সম্ভাল সম্ভাল তাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, হো হো কমাল তুনে কমাল কিয়া ভাই। প্রথম সংখ্যা থেকেই জনপ্রিয়তার শিখরে ওঠে পত্রিকাটি। 1922 সালের 15ই আগস্টের ধূমকেতুতে নজরুলের প্রথম কবিতা সংকলন অগ্নিবীণা ও রাজনৈতিক প্রবন্ধ সংকলন যুগবাণীর বিজ্ঞাপন প্রকাশিত হয়। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশিত হল বই দুটি। অগ্নিবীণার প্রচ্ছদ এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বইটি উৎসর্গ করলেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। আরে ভাই কাজী, তুমি তো কামাল করে দিয়েছো। হ্যাঁ, তোমার ধূমকেতু তো এখন বাঙালির নয়নের মণি। চারদিক থেকে অভিনন্দনের স্রোত বইছে। হ্যাঁ, এক একটা সংখ্যা বেরোচ্ছে আর বাংলার মানুষ তো পাগল হয়ে যাচ্ছে। আরে অনেকে তো অগ্রিম টাকা দিয়ে যাচ্ছে অফিসে। আরেকটা খবর আমি জানি, ধূমকেতু এখন অনেকেরই চোখের বালি। সকলের এখন একটাই প্রশ্ন, এই ধূমকেতুর লক্ষ্য আর পথ কি? ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়, সাম্প্রদায়িকতায় সে বিশ্বাসই করে না। একটাই ধর্মে সে বিশ্বাস করে, মানুষ ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায়টা কোথায়, ফাঁকিটা কোথায়, সেটা সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই এর কাজ। এর গলদ দূর করাটাই প্রধান উদ্দেশ্য। যে নিজের ধর্মে বিশ্বাস করে, যে নিজের ধর্মকে সত্য মনে করে, সে কখনো কখনো অন্য ধর্মকে অগ্রাহ্য করতে পারে না। সকল ধর্মকে সে ঘৃণা করতে পারে না। ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, পূর্ণ স্বাধীনতা চায়।
স্বরাজ টরাজ বুঝি না। কারণ এই কথাটার অর্থ এক একজন মহারথী এক এক রকম করে থাকে। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়দের হাতে। তার জন্য আমাদের পূর্ণ স্বাধীনতার জন্য সবচেয়ে আগে বিদ্রোহ করতে হবে, সবচেয়ে আগে। আর বিদ্রোহের মতো বিদ্রোহ যদি করতে পারো, প্রলয় যদি আনতে পারো, তবে নিদ্রিত শিব জাগবেই। কিন্তু বাংলার পুলিশ এই ব্যাপারটা বরদাস্ত করলো না। তারা কবি নজরুল ও ধূমকেতুর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করলো। নজরুল কোথায়? জানি না বাবু, জানি না। জানি না বাবু, না বাবু, জানি না। এদিকে নজরুল দুর্গাপূজা উদযাপনে তার কাগজের জন্য একটি বিশেষ কবিতা লিখলেন, আনন্দময়ীর আগমনে। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। নজরুলের প্রবন্ধ সংকলন যুগবাণী বাজেয়াপ্ত হয় 23শে নভেম্বর 1922-এ। ওই একই তারিখে নজরুল কুমিল্লায় গ্রেফতার হন। তাকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয় এবং বিচারাধীন বন্দী হিসেবে 1923 সালের 7ই জানুয়ারি কলকাতার চিফ প্রেসিডেন্সিয়াল ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে হাজির করানো হয়। শুনানির সময় নজরুল আত্মপক্ষ সমর্থন করে তাঁর লিখিত বিবৃতি জমা দিলেন। পরবর্তীকালে তা রাজবন্দির জবানবন্দি নামে প্রকাশিত হয়। 1923-এর 16ই জানুয়ারি নজরুলকে সাজা শোনালেন সুইনহো। তিনি কবিকে 124-এর এ ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। ওই সময় 22শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ লিখিতভাবে নজরুলকে কবির স্বীকৃতি দিয়ে উৎসর্গ করলেন তার বসন্ত গীতিনাট্য। শুধু বইটি উৎসর্গ করেই থেমে থাকেননি রবীন্দ্রনাথ। স্নেহধন্য পবিত্র গঙ্গোপাধ্যায়কে জানালেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। ভীমরুলের চাকে যেন ঢিল পড়ল। রবীন্দ্রনাথের ভক্তদের অনেকেই চটে গেলেন, কেননা ব্রাহ্ম সমাজের বাইরের কাউকে তার বই উৎসর্গ এই প্রথম। আসর বসল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। বিরোধীরা সরগরম। সবার সামনে কবি বললেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করছে, আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করেনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। কিন্তু গুরুদেব, মার মার কাট কাট ও অসির ঝনঝনার মধ্যে রূপ ও রসের প্রক্ষেপটুকু হারিয়ে গেছে। কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না, এসব তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ হতাম, তাহলে আমার কলমেও ওই সুর বাজত। সে আপনি যাই বলুন গুরুদেব, এ অসির ঝনঝনা জাতির মনের আবেগে ভাঁটা পড়ার সঙ্গে সঙ্গে নজরুলি কাব্যের জনপ্রিয়তাও মিলিয়ে যাবে। জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। রবীন্দ্রনাথ সেদিন পবিত্র গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে। আমি তাকে সমগ্র অন্তর দিয়ে আশীর্বাদ জানাচ্ছি, আর বলো কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে,
কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিতাও তো চাই। প্রায় 3 মাস আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী রইলেন নজরুল। 14 এপ্রিল 1923 তাকে নিয়ে যাওয়া হলো হুগলি জেলে, কিন্তু সেখানে সাধারণ অপরাধীদের সঙ্গে তাকে থাকতে হচ্ছে। চলছিল নির্মম অত্যাচার। এসব বরদাস্ত করার লোক নন নজরুল। বন্দীদের সঙ্গে জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে তাই অনশন শুরু করলেন। খবর ছড়িয়ে পড়ল বাইরে, বাড়ল দেশবাসীর উদ্বেগ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিকে অনশন ভঙ্গ করার জন্য অনুরোধ জানালেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক মহতী জনসভার আয়োজন করলেন। রবীন্দ্রনাথ ওই সময় শিলংয়ে। নজরুলের অনশন ভঙ্গ করতেই হবে। কবির কাছে চিঠি লিখলেন পবিত্র গঙ্গোপাধ্যায়। চিঠির উত্তর এলো। আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারই শামিল। অনশনে যদি কাজীর মৃত্যুও ঘটে, তাহলেও তার অন্তরের সত্য আদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। কিন্তু এই কথা লিখেও চুপ করে থাকেননি রবীন্দ্রনাথ। নজরুলকে অনশন ভাঙতে তার বার্তা পাঠিয়ে বললেন, Give up hunger strike. Our literature claims you. পরিবেশটি ছিল অত্যন্ত গোঁড়া হিন্দুয়ানি। সামাজিক ক্রিয়ায় এ বাড়ির নিমন্ত্রণে ব্রাহ্মণ ও কায়স্থদের আলাদা আলাদা পংক্তিতে খেতে বসতে হতো। মুসলমানদের তো তার ত্রিসীমানায়ও ঢোকার কথা নয়। কিন্তু সেদিন নজরুল পবিত্র কুমার গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ডক্টর সান্যালের বিবাহ আসরে উপস্থিত হল। বরযাত্রীরা সমবেত নিমন্ত্রিতদের সঙ্গে বসতে যাচ্ছেন দেখতে পেয়ে গোড়ার দল উঠে গেলেন। তখন নজরুল তার সাহিত্য ও সঙ্গীতের বন্ধু উমাপদ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে আসরে ফিরে এলো। তার হাতে ছিল কাগজে লেখা জাতের নামে বজ্জাতি বা জাত জালিয়াত কবিতাটি। অসম্মানে ক্ষুব্ধ নজরুল সুর সংযোজন করে কবিতাটি বিবাহ আসরেই গেয়ে শুনিয়ে দিল। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া। ছুলে তোর জাতে যাবে, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া। হুকর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাঁশি মরা। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাঁশি মরা। মানুষ নাইয়া যাচ্ছে শুধু, মানুষ নাইয়া যাচ্ছে শুধু, জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া। 1924-এর 10ই অগস্ট নজরুলের কবিতা ও গানের সংকলন বিষের মাসি এবং একই মাসে ভাঙার গান প্রকাশিত হয়। গ্রন্থ দুটি সরকার বাজেয়াপ্ত করে ওই বছর অক্টোবর ও নভেম্বর মাসে। The publication is of a most objectionable nature, the writer reveling in revolutionary sentiments and inviting young men to rebellion and to law breaking. ঘোর ঘোর রে ঘোর রে আমার সাধের চরকা ঘোর, ঘোর ঘোর রে ঘোর রে আমার সাধের চরকা ঘোর। বিয়ের পর নজরুল স্ত্রী প্রমীলা ও শাশুড়িকে নিয়ে হুগলিতে বাস করতে শুরু করেন। 1924 সালেই হুগলিতে প্রথম গান্ধীজির সঙ্গে নজরুলের মুখোমুখি পরিচয় হয়। তার আগমন উপলক্ষে নজরুল বেশ কিছু গান ও কবিতা রচনা করেছিলেন এবং এই গান ও কবিতার আবৃত্তি শুনে গান্ধীজি খুব খুশি হয়েছিলেন। মুজাফফর আহমদের সান্নিধ্যে নজরুল সাম্যবাদের প্রতি আকৃষ্ট হন
সাম্যবাদের যে মোট বিষয়টা তিনি গ্রহণ করেছিলেন এবং একটা পর্যায়ে তিনি সাম্যবাদের বিষয়ে তার কবিতা বা গদ্যের অবলম্বন করেছিলেন। কিন্তু তখনও দেশে কমিউনিস্ট পার্টির ততটা প্রসার বা প্রভাব কোনোটাই ঘটেনি। প্রভাব ছিল অসাধারণ ভারতের জাতীয় কংগ্রেসের, মহাত্মা গান্ধীর। নজরুল তার দ্বারা উদ্বুদ্ধ হন এবং মহাত্মা গান্ধীকে উৎসর্গ করে দেশের স্বাধীনতার পক্ষে তিনি কবিতা লেখেন। আবার একটা উল্টো চিন্তাও তার মনের মধ্যে ঘুরে যায়, সেটা হচ্ছে যে এই ধরনের প্রয়াস স্বাধীনতা এনে দেবে না। নজরুল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন তিনি। এই সময় বাংলাদেশের নানান জায়গা ঘুরে ঘুরে সভা সমিতিতে বক্তৃতা দেওয়া আরম্ভ করলেন। পুলিশের গুপ্তচরদের তীক্ষ্ণ নজর তাঁর উপর পড়ল। বাংলা পুলিশের একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কবির নাম উল্লেখ করে মন্তব্য করলেন, This Qazi formed a secret Mohammedan organization in Kumilla. I shall not be surprised to hear that Aftab-ul-Islam of Tipura, now trying to organize a Seva Dal, was a satellite of Nazrul Islam. এই মন্তব্যের বাঁ দিকের মার্জিনে গোয়েন্দা বিভাগের আরেকজন অফিসার নিজের হাতে লিখে রাখলেন, Vigorous attempts should be made to bring to light Qazi Nazrul Islam's connection with Hindu revolutionaries and the Bolshevik movement. It is said that he has got a revolutionary party under him in Comilla. His wife is a Hindu woman of Comilla, and it is probable that he has got his gang in that loyalty. সরকার বিচলিত হলেও নজরুল বিচলিত হলেন না। তার মন তখন জনগণের দিকে ঝুঁকতে আরম্ভ করেছে এবং বিষয়টি নিয়ে তিনি আলাপ আলোচনা করেন সেই সময়ের কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব, যেমন কুতুবউদ্দিন আহমেদ, হেমন্ত সরকার ও শামসুদ্দিন হোসেনের সঙ্গে। তাঁদের মিলিত উদ্যোগে গঠিত হল লেবার স্বরাজ পার্টি নামে এটি রাজনৈতিক দল। এই দলের প্রথম ইশতেহারে স্বাক্ষর করেন কাজী নজরুল ইসলাম। নতুন পার্টি গঠিত হবার প্রায় সঙ্গে সঙ্গেই তার মুখপত্র রূপে লাঙল নাম দিয়ে একটি সাপ্তাহিক কাগজ প্রকাশিত হয়। জাগো জাগো বলরাম, ধর তব মরু ভাঙা হল, বল দাও ফল দাও, স্তব্ধ করো ব্যর্থ কোলাহল। লাঙলের প্রথম 3টি সংখ্যায় পরপর প্রকাশিত হয় সাম্যবাদী, কৃষকের গান ও সব্যসাচী শীর্ষক কবিতা। সাম্যবাদী পর্যায়ের যেসব কবিতাগুলো আছে বাংলা সাহিত্যে, এইরকম এক জায়গায় বিভিন্ন প্রেক্ষিতে সাম্যবাদ ব্যাপারটাকে নজরুলের মতো খুব বেশি কেউ দেখেননি, আমার নিজের ধারণা। যেন এটা একটা প্রিজম, সেই প্রিজমে নানা দিক থেকে আলো উৎসারিত হচ্ছে, প্রতিসরিত হচ্ছে তার আলাদা আলাদা রং, কিন্তু উৎস এক। এই জায়গাটা নজরুল ধরতে চেয়েছিলেন। আমরা দেখেছি আজও সেটা কত প্রাসঙ্গিক, বরং আরও গভীর, আরও ব্যাপকভাবে তার প্রয়োজনীয়তা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সারা বিশ্বের প্রেক্ষিতে উপলব্ধি করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। নজরুল তার ব্যক্তিগত বিশ্বাস ও ধারণার কথা স্পষ্ট করেই বলে গেলেন তার দীর্ঘ সাম্যবাদী নামের কবিতায়। কোনো ধর্মের প্রতি তিনি বিরূপ ছিলেন না, সব ধর্মকেই তিনি শ্রদ্ধার চোখে দেখতেন। এই কবিতা যেন তার টেস্টামেন্ট, তা আমাদের জানিয়ে দেয় তার কাছে মনুষ্য ধর্মই ছিল মূল সত্য। তিনি ছিলেন মানবতার কবি। বিপিনচন্দ্র পাল মনে করেছিলেন
নজরুল আধুনিক জনসংস্কৃতির এক সার্থক প্রতিনিধি। তাই তো তিনি লিখলেন, দেশে যে নতুন ভাব জন্মেছে তার সুর তাই, তাতে পালিশ বেশি নেই, আছে লাঙলের গান, কৃষকের গান। জাতির প্রাণে লাঙল এসেছে, নতুন ডেমোক্র্যাট নজরুলের বিনার ঝংকারে তা পাই। কাজী আব্দুল ওদুদ আরেকটু নির্মোহ ভাষায় লিখলেন, নজরুলের কবিতায় হাজার ত্রুটি সত্ত্বেও তার কবিতার ঐতিহাসিক তাৎপর্য লঘু নয়, কারণ আধুনিক বাংলার তিনি একমাত্র লেখক যিনি গণমানসকে ছুঁতে পেরেছিলেন। ৩রা জানুয়ারি ১৯২৬ নজরুল হুগলি থেকে কৃষ্ণনগরে গেলেন। ওই বছরেরই ফেব্রুয়ারিতে কৃষ্ণনগরে অনুষ্ঠিত নিখিল বঙ্গ প্রজা সম্মেলনে তিনিই ছিলেন অন্যতম উদ্যোক্তা। এই সম্মেলনে লেবার স্বরাজ দলের নাম পাল্টিয়ে রাখা হল দ্য বেঙ্গল পেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি। লেবার স্বরাজ দলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ছিল। বাংলার কৃষক শ্রমিকের এই নতুন দল স্বাধীনভাবেই গড়ে উঠল। পরবর্তীকালে এই দলের নাম হয় দ্য ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল। স্বাভাবিক কারণেই দলের নাম পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে দলীয় মুখপত্রের নামও পাল্টিয়ে গেল। লাঙল হল গণবাণী। ১৯২৬ সালের ১২ই অগস্ট গণবাণীর প্রথম সংখ্যার প্রকাশ হয়। আর ১৯২৭ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নজরুল গণবাণীর জন্য কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বাংলা অনুবাদ করেন, নাম দেন অন্তর ন্যাশনাল সঙ্গীত। জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ওঠরে যত। আজ যে মারামারিটা বেঁধেছে সেটাও এই পণ্ডিতে মোল্লায় মারামারি, হিন্দু মুসলমানের মারামারি নয়। অবতার পয়গম্বর কেউ বলেনি আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এসেছি, আমি খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন আমি মানুষের জন্য এসেছি, আলোর মতো সকলের জন্য। কবিতার মানুষ চোখে দেখতে পেলেন সর্বনাশের অশনি সংকেত। সততা, বিশ্বাস, সম্প্রীতি চোখের সামনে যেন বুদবুদের মতো উবে গেল। কিন্তু কবি নীরব রইলেন না। তার কলম সাম্প্রদায়িক বিদ্বেষের সংগ্রামে ছিল অক্লান্ত। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ হে, চিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত হে। ফুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ হে, চিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত হে। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ হে। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে। ইংরেজি সাহিত্য হতে গ্রিক পুরাণের ভাব বাদ দেওয়ার কথা কেউ ভাবতে পারে না। বাংলা সাহিত্য হিন্দু মুসলমান উভয়েরই সাহিত্য।
এতে হিন্দু দেবদেবীর নাম দেখলে মুসলমানের রাগ করা যেমন অন্যায়, হিন্দুরও তেমনি মুসলমানদের দৈনন্দিন জীবন যাপনের মধ্যে নিত্য প্রচলিত মুসলমানি শব্দ তাদের লিখিত সাহিত্যে দেখে ভুরু কুঁচকানো অন্যায়। আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী। ভক্তি আন্দোলনের সেই রহস্যবাদী কবিদের মধ্যে একজন ছিলেন কবির, যিনি ভক্তির মাধ্যমে জাতের বিভেদ ঘুচিয়ে ফেলতে চেয়েছিলেন এবং মানুষকে জাগ্রত করতে চেয়েছিলেন যে তিনি বাইরে কোথাও নেই, তিনি তোর মধ্যে। আর এই প্রভাব পড়েছে এই যুগে কাজী নজরুল ইসলামের মধ্যে। কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরি মাঝে রয়েছে, দেখ সে তোর মাঝে রয় সাজিয়া যোগীয় দরবেশ, খুঁজিস যারে পাহাড় জঙ্গলময়, চে দেখ সে তোর মাঝে রয়। এও বলা যায় ভারতের মিশ্র সংস্কৃতির প্রতি নজরুলের আগ্রহ ও চর্চা তৎকালীন ভারতের জাতীয় জাগরণে যথেষ্ট সহায়ক হয়েছিল এবং রামমোহন, ডিরোজিও, বিদ্যাসাগর, মধুসূদনের মধ্যে দিয়ে যে রেনেসাঁর ধারা রবীন্দ্রনাথে পূর্ণতা লাভ করেছিল, নজরুল সেই উত্তরণের উত্তর সাধক কি শুধু নন, নতুন পথের দিশারি। এই তোর মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্র, এই হৃদয়ে চে দেখ সে তোর মাঝে রয়, কোথায় তুই খুঁজিস ভগবান। 1927 কবি সওগাতের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের সঙ্গে মাসিক 150 টাকার বিনিময়ে চুক্তি করলেন। সওগাতের প্রতি সংখ্যায় গান, গল্প, উপন্যাস লিখবেন ও সাহিত্য মজলিসে উপস্থিত থাকবেন। এটা আমিও বিশ্বাস করি। দেশের মঙ্গলের জন্য সাহিত্য সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের জাগাবার প্রয়োজন আছে, কিন্তু দেশের নামে, সমাজের নামে, ধর্মের নামে যারা ভণ্ডামি করে বেড়াচ্ছে, যারা মানবতার শত্রু, তাদের বিরুদ্ধে কিন্তু আমার কলম কখনোই ক্ষান্ত হবে না। সাহিত্য মজলিস জমে উঠল। মুসলিম সমাজ সম্পর্কে বৈপ্লবিক চিন্তার আদান প্রদান ঘটত এখানে। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর পর থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একদল তরুণ মুসলিম ছাত্র, যারা সবাই সাহিত্যানুরাগী ছিলেন, তারা বুদ্ধির মুক্তি আন্দোলন নামে একটি আন্দোলনের সূচনা করলেন এবং শিখা নামে একটি পত্রিকা বের করলেন। তাদের আদর্শ ছিলেন তুরস্কের মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি অটোম্যান তুর্কি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপরে একটি নতুন ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গড়ে তুলেছিলেন। আর তাদের আরেকজন নায়ক ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি ঢাকায় এসছেন, মুসলিম হলে তিনি তাদের সম্মেলনে তিনি বক্তৃতা করেছেন, তিনি গান গেয়েছেন, একবার আসেননি, পরপর একাধিকবার তিনি এসছেন। ঢাকায় এসেছিলেন তিনি 27, 26, 27, 28 এইসব দিকে। চট্টগ্রামে তিনি যান 1929 সালের দিকে এবং চট্টগ্রামের প্রাকৃতিক যে বৈচিত্র্য, অর্থাৎ একদিকে সাগর, আরেকদিকে পর্বতমালা, অপরদিকে নদী, অরণ্য এবং ঝর্ণা, সব তাকে অত্যন্ত মুগ্ধ করেছিল। এছাড়া এই চট্টগ্রামে বসে তিনি যতগুলো কবিতা লিখেছেন তা দুবার সফরে, একবার তিনি চট্টগ্রামের বাইরে রাউজানে গেছেন, আরেকবার তিনি সন্দ্বীপে গেছেন মুজাফফর আহমদের পরিবারকে দেখতে। এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে তার দুটি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ রচিত হয়েছিল।
চক্রবাক সিন্ধু হিন্দন। ঝটিকা ক্ষুব্ধ সরসিতে তুমি সুন্দর শীত শতদল, ঝটিকা ক্ষুব্ধ সরসিতে তুমি সুন্দর শীত শতদল, সঞ্চারে শ্যাম সুষমাতে তব অন্তরে সুধা পরিমল সুন্দর। আমরা আগামী সংগ্রামে কবি নজরুল রচিত সঙ্গীত কণ্ঠে ধারণ করিয়া শ্রীমান সুভাষের মতো তরুণ নেতাদের অনুসরণ করিব। ফরাসি বিপ্লবের সময়কার কথা একখানি বইতে সেদিন পড়িতেছিলাম। সেখানে লেখা দেখিলাম সে সময় প্রত্যেক মানুষ অতি মানুষে পরিণত হইয়াছিল। আমি আশা করি নজরুল ইসলামের কবিতা পাঠে আমাদের ভাবি বংশধরেরা প্রত্যেকে অতি মানুষ হইয়া উঠিবে। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, এটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্টই বোঝা যায়। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গানই গাওয়া হবে। আবার যখন আমরা কারাগারে যাব তখনও সেখানে তাঁরই গান গাইব। আমি ভারতের বিভিন্ন প্রদেশে সর্বদাই ঘুরে বেড়াই। প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শোনবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গমগিরি কান্তার মরুর মতো এমন প্রাণ মাতানো গান আর কোথাও শুনেছি বলে আমার মনে হয় না। আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। নজরুল স্বদেশী গান, শ্রেণী সংগ্রামের গান বা গণসঙ্গীত রচনার পর বা তার প্রায় সঙ্গে সঙ্গে গজল রচনায় মেতে ওঠে। নজরুলের গজল উর্দু গজলের আঙ্গিকে রচিত, কিন্তু একটু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে এই গজলের মধ্যে একদিকে যেমন বাংলার আবহ, বাংলা গানের, বাংলা প্রকৃতির, আরেকদিকে ফার্সি যে ঐতিহ্য তার একটা পরিচর্যা আমরা লক্ষ্য করব। গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়, অনুরাগের লাল শরব মোর আখি ঝলে ঝলমল হায়, গুলবাগিচা। গজলের পাশাপাশি তিনি আবার ইসলামী গান রচনা করতে শুরু করেন। যেমন তার প্রথম যে ইসলামী গানটি রচিত সেটিও গজল আঙ্গিকেই বটে, কিন্তু সেটি প্রেমের নয়, সেটি হচ্ছে জাগরণের। যেমন 1928 সালের দিকে তিনি রচনা করলেন, বাজলো কিরে ভোরের সানাই নিদ মহলার আধার পুরে, শুনছি আজান গগনতলে অতীত রাতের মিনার চুরে। নিদ মহলার আধার পুরে শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চুরে। তারপরে এই ইসলামী গান রচনা আরো বেশি করে শুরু হয় 1932 সাল থেকে। যেমন আব্বাসুদ্দিনের কণ্ঠে একটি গান, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, যার ফলে রেকর্ড কোম্পানি ইসলামী গান
রেকর্ড করার ক্ষেত্রে উৎসাহী হয়ে ওঠেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি। বাংলা গানে শ্রোতা সবসময় আশা করেন যে বাণীতে থাকবে কবিতা এবং সুরে থাকবে মাধুর্য বা মেলোডি। নজরুলের আধুনিক গানে তার বাণী সবসময় কবিতা আর সুর সবসময় অত্যন্ত মাধুর্যময়, এবং দুটির যে সমন্বয় বা সামঞ্জস্য সেইটা আধুনিক বাংলা গানকে জনপ্রিয় করে তোলে। নজরুলের ক্ষেত্রেও প্রেম এবং প্রকৃতি বা প্রেম প্রকৃতি মিশ্রিত বিষয় নিয়ে যে আধুনিক গানগুলো রচিত হয়েছে তার মধ্যে আমরা বাংলা গানের সেই বৈশিষ্ট্যটি দেখতে পাই, এবং সেজন্যেই আমরা বলতে পারি যে আধুনিক বাংলা গানের সূচনা পর্বে নজরুলের অবদান ছিল অত্যন্ত গুরুত্ব। নাম যশ খ্যাতির চূড়ায় নজরুল। অভাব অনটন অনেকটা কমেছে, সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। ভাগ্যলক্ষ্মীর কৃপায় তার ছোট্ট পরিবারটি অচিরেই আনন্দ নিকেতনে পরিণত হল। কিন্তু সুদিন স্থায়ী হল না। जुज नक्शे तू दर नजर नियायत मारा, जुज कुए तू रह गुजर नियायत मारा। खुश आमदे ख्वाब जुमले रा दर दीदे, हक्का के बेचश्म दर नियायत मारा। তোমার ছবির ধ্যানে প্রিয় সৃষ্টি আমার পলক ভরা। তোমার ঘরে যাওয়ার যে পথ, পা চলে না সে পথ ছাড়া। বাবা বুলবুল, তোমার মৃত্যু শিয়রে বসে বুলবুল ই সিরাজ হাফিজের রুবায়তের অনুবাদ আরম্ভ করি। যেদিন অনুবাদ শেষ করে উঠলাম সেদিন তুমি আমার কাননের বুলবুলি উড়ে গেছ। যে দেশে গেছো তুমি, সে কি বুলবুলিস্তান ইরানের চেয়েও সুন্দর? জানি না তুমি কোথায়। যে লোকেই থাকো, তোমার শোক সন্তপ্ত পিতার এই শেষ দান চুম্বন বলে গ্রহণ করো। উনি যখন স্টুডিওতে আসতেন তখন হাতে একটা খাতা থাকতো, মোটা খাতা, পাশে রেখে গান শেখাতেন, গান আরও গাইতেন, হ্যাঁ সব। আর আমার কেন যেন ভীষণ একটা কৌতূহল হতো এই খাতাটার সম্বন্ধে, কি লেখা আছে, কি গান আছে, কত গান আছে। তা একদিন না ফেলে একটু বাড়াবাড়ি করলাম, বললাম কাজী খাতাটা একটু দেখবো। হ্যাঁ দেখ 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 দেখ। ও বাবা, খাতা খুলে দেখি একটার পর একটা পাতা ভর্তি গান, কোনোটা 4 লাইন, কোনোটা 2 লাইন, কোনোটা পুরো, অধিকাংশই পুরো, তবে অনেকগুলি এরকম আর্ধেক 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 আর্ধেক। হঠাৎ একটা গানের দিকে আমার নজর পড়লো, আমার একে অব্রাহ্মণ বলে, আমি দ্বিতীয়বার জন্ম নিলাম শ্যামা মায়ের চরণ তলে।
তলে শ্যামা নামের জঠোর মোর শ্যামা নামের জঠোর মোর নব জন ভূতলে ব্রহ্মময়ী জননী মোর। এই অনুভূতি কার পক্ষে সম্ভব? একমাত্র কাজী নজরুল ইসলাম। ইসলামী গান বা গজল এগুলো রচনার পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের যে ভক্তিগীতি আছে, অর্থাৎ কীর্তন, ভজন, শ্যামাসঙ্গীত, সেগুলো রচনাতেও অত্যন্ত পারদর্শিতার পরিচয় দেন। যেমন বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে বাংলায় ভজন তেমন ছিল না। এখানে মীরাবাইর কিংবা কবির এদের ভজনই জনপ্রিয় ছিল, কিন্তু নজরুল বেশ কিছু ভজন রচনা করেন যেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी सुर नर जन पूजे चरण सुर नर जन पूजे चरण मुनि जन भय हारी रघुकुलपति रामचंद्र अवध के अधिकार। রাগ সঙ্গীতে কাজী নজরুলের অসম্ভব ব্যুৎপত্তি ছিল, কেননা একজন একটা রাগ সঙ্গীতের প্রতিষ্ঠিত গায়ে হতে গেলে তা যে চর্চা, যে সময় দেওয়া দরকার সেটা আমার ছিল না। কিন্তু ওই সময়ের মধ্যে উনি যা রচনা করেছেন সেগুলো শুনলে পরে বোঝা যায় যে ও শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে কতটা জ্ঞান ছিল। একজন স্বনামধন্য উচ্চাঙ্গ সঙ্গীতের পণ্ডিত সারা জীবনে দুখানা তিনখানা রাগ সৃষ্টি করেন, কিন্তু আমাদের হাতে এখনো পর্যন্ত যা তথ্য এসেছে কাজী সাহেব 19খানা রাগ সৃষ্টি করেছিলেন, যেমন দোলন চাঁপা, বনকুন্তলা, দেবযানী ইত্যাদি ইত্যাদি। কোনো একটা রাগ এমনিতে গান করে দিলেই তো রাগ হলো না, কোনো একটা রাগের ওপর বেশ করে একটা গান তৈরি হলো। কিন্তু রাগ তখনই হবে যখন তার আরোহণ, অবরোহণ, পাকড় ইত্যাদি থাকবে। যার জন্য আমি দেখেছি সেই বইতে যে এক একটা গান উনি করেছেন এবং তার আরোহণ, অবরোহণ, পাকড় ইত্যাদি দিয়ে দিয়েছেন।
সন্ধ্যা মালতী। পিরু রাগ যেমন কোনো নির্দিষ্ট মেল আশ্রিত নয়, এ রাগটিও সেই রকমই। এর বাদী সমবাদী যথাক্রমে পঞ্চম এবং খরচ, মধুর, স্নিগ্ধ এবং করুণ রসাশ্রিত রাগ। এই রাগে উভয় গান্ধার, উভয় মধ্যম, উভয় ধৈবত এবং উভয় নিখাদ ব্যবহৃত হয়। ভ্রমর নূপুর পরিহিতা কৃষ্ণ কুন্তলা, ভ্রমর নূপুর পরিহিতা কৃষ্ণ কুন্তলা, বলয় কাকন ঝলকিতা ছন্দ চঞ্চলা, ভ্রমর নূপুর পরিহিতা কৃষ্ণ কুন্তলা। রাগ সৃষ্টির ব্যাপারে কাজী সাহেবের যে অবদান আমরা দেখলাম, একইভাবে তাল সৃষ্টি, বাংলা গানে নতুন নতুন তালের সংযোজন, এ ব্যাপারেও নজরুলের অবদান অনস্বীকার্য এবং চিরস্মরণীয়। উনার 9খানি সংস্কৃত ছন্দ থেকে এবং 2খানি মৌলিক তাল, 11খানা তালের পরিচয় এ পর্যন্ত আমাদের জ্ঞাত হয়েছে। মলয় সমীর ঝিরি ঝিরি অঙ্গে গুঞ্জরে, কদম কেশর ঝুরু ঝুরু। ভাই গিরিশচন্দ্র সেনের পর নজরুলও কোরআনের অনুবাদ করেছেন, তবে তিনি শুধু আমপারার কাব্য অনুবাদ করেছেন। কাব্য আমপারা বইয়ের শুরুতে আরজে কবি লেখেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ছিল পবিত্র কোরআন শরীফের বাংলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে এতদিন তা করে উঠতে পারিনি। বহু বছরের সাধনার পর খুদার অনুগ্রহে অন্তত পড়ে বুঝবার মতো আরবি ফার্সি আয়ত্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। হাফিজের রুবায়াত ও কোরআনের কাব্য অনুবাদের পর নজরুল ওমর খৈয়ামের রুবায়াতের কাব্য অনুবাদ করেন। তিনি রচনা করেছেন শেষ নবী হজরত মুহাম্মদের কাব্যজীবনী মরু ভাস্কর। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিজ ঘরে। আয় আয় মোর ময়ূর বিমান, আকাশ নদী বে। আয় আয় মোর ময়ূর বিমান, আকাশ নদী বে। ফুল ফোটানোর হাওয়ায় ভেসে, ফুল ফোটানোর হাওয়ায় ভেসে, চাঁদের আলোর কাজী নজরুল ইসলাম বঙ্গ রঙ্গমঞ্চে কাজ করেছিলেন নাট্যকার হিসেবে, সঙ্গীত পরিচালক হিসেবে, গীতিকার হিসেবে এবং ট্রেনার হিসেবে। তখনকার দিনে একটা টার্ম ছিল ট্রেনার, গান শেখাতেন তিনি। এবং সেই ক্ষেত্রে গান শেখানো, তারপরে পরিচালনা, সঙ্গীত পরিচালনা এবং গীতিকার হিসেবে যতখানি খ্যাতি পেয়েছিলেন, নাট্যকার হিসেবে অতটা খ্যাতি জোটেনি। যদিও একটা দুটো নাটক চলেছিল, কিন্তু সেভাবে চলেছে বলা যায় না। নির্বাক যুগের শেষে সবাক হলো চলচ্চিত্র, কথা ফুটলো চলচ্চিত্রের মুখে। এবং সেই সবাক চলচ্চিত্রের যুগে প্রথম দিকেই বিভিন্ন সঙ্গীত পরিচালকের মধ্যে শ্রেষ্ঠতর হয়ে উঠলেন কাজী নজরুল ইসলাম। শুধু গান লেখা বা পরিচালনা নয়, পাশাপাশি আবহ রচনা এবং অভিনেতা হিসেবেও কাজী নজরুল চলচ্চিত্রে নিজেকে যুক্ত করলেন। ধ্রুব সিনেমায় অভিনেতা হিসেবে নারদের ভূমিকায় মাতিয়ে তুললেন বাংলার চলচ্চিত্রকে।
কাজী নজরুল ইসলামের সৃজন প্রতিভা বহুমুখী। সাহিত্য শিল্প জগতের সর্বক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কবি হিসেবে খ্যাতি লাভের পরেও তিনি রচনা করেছেন গল্প ও উপন্যাস, যা সে সময়ের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার 19টি গল্প আর 3টি উপন্যাসের সন্ধান পাওয়া যায়। সামনের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় গান, তারে বল আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। বেতারের সঙ্গে, কলকাতা বেতারের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। আমাদের গার্স্টিন প্লেসে বেতারের সূচনা 1927 সালের 26শে অগস্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1928 সাল থেকেই কিন্তু বেতারের সঙ্গে নজরুলের একটা সম্পর্ক গড়ে উঠছে এবং এই 1928 থেকে 1942 পর্যন্ত এই সম্পর্কটা একেবারে প্রত্যক্ষ ছিল বলা চলে। এই সময় পর্বে তিনি বহু কাজ করেছেন। এই বহু কাজ বলতে আমি যেটা বোঝাতে চাইছি, তিনি বেতারে আবৃত্তি করছেন, নিজে গানে অংশ নিচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে সুর দিচ্ছেন, গীতি আলেখ্য রচনা করছেন এবং তিনি কবিতা নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বেতারকে ঘিরে নজরুলের সৃষ্টি কাজ অবশ্যই স্মরণীয়, বিশেষ করে হারামুনি, যেখানে হারিয়ে যাওয়া রাগগুলি তিনি ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। এ ব্যাপারে সুরেশচন্দ্র চক্রবর্তীর যথেষ্ট পরামর্শ ছিল এবং তিনি তাকে উৎসাহিত করেছিলেন এ ব্যাপারে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে সেই কাজ করেছেন। বেতারের প্রাঙ্গণে বা বলতে পারি যে বেতারের স্টুডিওতে বসে বিভিন্ন শিল্পীদের যে নজরুল গান শেখাচ্ছেন, তারও অনেক নজির আছে এবং তার ভূমিকাও কিন্তু কম উল্লেখযোগ্য নয় বেতারে সঙ্গীত পরিবেশনের জন্য। সামগ্রিকভাবে বেতারকে ঘিরে নজরুলের যে এই যে কাজ বলতে আমি বলছি তার সৃষ্টির কাজ, গান রচনার কাজ, তার গান শেখাবার কাজ, তার প্রশিক্ষণ পদ্ধতি, এই সমস্ত কিছু বেতারের আঙিনায় যেভাবে ঘটছে, সেটা আমাদের বেতারের ঐতিহ্যকে যেমন সমৃদ্ধ করেছে, তখনকার কথা যদি ভাবি, ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে শ্রোতাদের আকর্ষণ করছে, রেডিওকে জনপ্রিয় করার কাজে লাগছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে আমাদের মনে হয়, কেননা বেতারের সঙ্গে নজরুলের সম্পর্ক এটা আমাদের বিচ্ছিন্ন করে দেখার ব্যাপার নয়। নজরুলের সমগ্র জীবনের সৃষ্টির সঙ্গেই এটা জড়িয়ে আছে। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শত রূপে কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘনসিক্ত প্রভাতে, মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই বাড়ি ধারার প্লাবন নেমেছিল, তা তুমি হয়তো স্মরণ করতে পারো। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এই আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম,
যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। আবার আঘাত পেলেন নজরুল। স্ত্রী প্রমীলা অসুস্থ হয়ে পড়লেন। ক্রমে তাঁর নিম্নাঙ্গ অবশ হয়ে গেল। প্রমীলা চিকিৎসার জন্য নজরুল নিজের সম্পত্তি, গানের রয়্যালটি সব বন্ধক রেখে আইন ব্যবসায়ী অসীমকৃষ্ণ দত্তর কাছ থেকে 4,000 টাকা ধার নিলেন। তবে প্রমীলা আর সুস্থ হলেন না। নজরুলের চিন্তাভাবনা বাড়তেই থাকল। অন্যদিকে আর্থিক পরিস্থিতি আরো খারাপ হতে থাকল। প্রিয় পুত্র বুলবুলের অকাল মৃত্যুতে নজরুল যে আঘাত পেয়েছিলেন, সে আঘাত তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার উপর প্রমীলার এত বড় বিপর্যয় তার সহ্যের সমস্ত সীমারেখা পার করে গেল। 1939 সালের 20 ফেব্রুয়ারি বঙ্গীয় ব্যবস্থাপক সভায় হুমায়ুন কবির নজরুলের দণ্ডাদেশপ্রাপ্ত বইগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু 10ই মার্চ এই নিষেধাজ্ঞা বলবৎ রাখার ঘোষণায় পুনরাবৃত্ত হয়। The books were all objectionable and seditious. The ban should not perhaps be removed. সুতরাং নজরুলের বাজেয়াপ্ত বইগুলির পুনরুদ্ধার সম্ভাবনা শেষ হয়ে গেল। আয়ের সমস্ত পথও প্রায় বন্ধ। অথচ সংসারের ব্যয়ের বহর বাড়ছে দিন দিন। অসহায় নিরুপায় নজরুল জানেন না কোন পথে কিভাবে হবে এই সংকট মোচন। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ পৃষ্ঠের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী প্রবল জীবনী শক্তি, মানসিক উচ্ছলতা ও অমায়িকতায় ভরা নজরুলের ব্যক্তিত্ব আবার রুক্ষ শোকে ধাক্কা খেল। নিজেকে শক্ত করে তার সৃষ্টির জগতে তিনি ডুবে থাকার চেষ্টা করলেন বটে, কিন্তু শীঘ্রই আসন্ন ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া গেল। চুপিসারে এগিয়ে আসা এক ক্ষয়িষ্ণুতা তাঁর শরীরকে আচ্ছন্ন করতে শুরু করল। এবার বোধহয় তিনি নিয়ন্ত্রণ হারালেন। সারা জীবন আলো দিল দেখে তার ঘুম ভাঙায় না। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগীর ছলনা করিয়া মেলিলে না আর আখি? তব রসায়িত রসনায় ছিল নিত্য জীবিত ববি, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে ফেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান। একটি বিশেষ ঘোষণা। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কবি কাজী নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এজন্য আমরা দুঃখিত। জীবনে যেন গ্রহণ লাগলো, পূর্ণ গ্রহণ, দীর্ঘস্থায়ী। চিকিৎসার চেষ্টা হলো,
কিন্তু কোনো প্রতিকার হলো না। কবি ক্রমশ নির্বাক, নিষ্পৃহ হয়ে গেলেন। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা, কাঁদিও না, কাঁদিও না, তব তারে রেখে গেনু প্রেমানন্দ মেলা, শেষ হয় নাই বেলা। এই সময় কবি পরিবারকে সাহায্য করবার জন্য একটি রিলিফ কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সম্পাদক সজনীকান্ত দাস। কিছুদিন পর তৎকালীন বঙ্গীয় সরকার মাসিক 200 টাকা হিসেবে কবি নজরুল ইসলামকে সাহিত্যিক বৃত্তি মঞ্জুর করে। 1949 সালের 1 এপ্রিল পূর্ব পাকিস্তান সরকারও নজরুলের জন্য 200 টাকা মাসিক বৃত্তি চালু করলেন। যে সময়টায় থেমে গেল তার গান, তার কথা, তার অল্প কিছু আগেই তিনি গেয়েছিলেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। রবিহীন পৃথিবীর হতাশ্বাসের কথা দরাজ গলায় শুনিয়েছিলেন, বলেছিলেন আমরা ভাগ্যহত। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে গাওয়া বা বলা ওই তার কথাগুলি যেন আমরা ফিরিয়ে দিতে পারি তাকেই। আমরা ভাগ্যহত, এ কথা যেন আমরাই বলছি নজরুলকে লক্ষ্য করে, আমাদের ইতিহাসকে লক্ষ্য করে।